সপ্তাহ জুড়ে প্রাণীবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু জায়গায় বন্যার অবনতি, ভেসে গেছে মাছের ঘের, মাঠের ফসল, অসহায় কৃষক ও মৎস্যজীবী। 16 বছরে বিদেশে পাচার 11 লাখ কোটি টাকা। প্রতি 3 ব্যাংকের দুটিতেই মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ। ধরা ছোঁয়ার বাইরে অনেকে, বলছেন অর্থনীতিবিদ। এস আলমের 4 ব্যাংকে আমানত রাখা 927 কোটি টাকা নিয়ে অনিশ্চয়তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পে অর্ডার শিপিং এজেন্ট না নেয় আমদানি রফতানিতে জটিলতা। সরকার পতনের পর লাপাত্তা ঠিকাদাররা, বন্ধের পথে রাজশাহীর 5টি ফ্লাইওভার নির্মাণ কাজ। ভারতীয় প্রকৌশলীরা চলে যাওয়ায় বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন প্রকল্পের কাজ। এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া, আগের চেয়ে কম নেয়ার ঘোষণা। বেকারত্ব ও আবাসন সংকটে অস্থায়ী কর্মীদের ভিসা হ্রাসের সিদ্ধান্ত কানাডার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। সপ্তাহ জুড়ে বানের পানিতে চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। ভেসে গেছে মাছের ঘের, মুরগির খামার ও মাঠের ফসল, অসহায় কৃষক ও মৎস্যজীবীরা। বিস্তারিত জানাতে লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার আতাউর কাউসার, ফেনীর সদরে আছেন আতিয়ার সজল এবং কুমিল্লার বুড়িচংয়ে আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, আছি লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ঘরবাড়ি রয়েছে। সেই প্রত্যেকটি ঘরবাড়ি কিন্তু পুরোপুরি পানিতে নিমজ্জিত। কিছু কিছু ঘরবাড়ি কিছুটা উঁচু জায়গায় হওয়ায় এখনো পর্যন্ত সে জায়গায় মানুষজন অবস্থান করছেন। তবে অধিকাংশ ঘরবাড়িরই মানুষজন এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন, এমনটি আমাদের জানিয়েছেন এখানকার যারা এখনো পর্যন্ত আছেন ঘরগুলোতে। তারা বলেছেন যে গত 3 দিন যাবৎ পানি অনেক বেশি পরিমাণেই বেড়েছে। তারা পর্যন্ত প্রায় সকলেই এখানে ছিলেন, কিন্তু গত 3 দিন পরে আর তারা গত 3 দিনের যে পানি বেড়েছে এতে তারা আর এখানে থাকতে পারেননি। এছাড়া আশপাশে প্রচুর মাছের ঘের ছিল, যারা প্রচুর ধরনের মাছ এখানে চাষ হতো এবং মাছের খামার ছিল, গরুর খামার ছিল, হাঁস মুরগি পালনের খামার ছিল। সেগুলো প্রত্যেকটি পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এখানে মাছগুলো সব জায়গায় ভেসে গেছে, পানিতে সব দিকে সরে গিয়েছে। এবং যেই গরুর খামারগুলো ছিল সেই গরুগুলোকে কোনোভাবে মানুষ তাদের জীবনের তোয়াক্কা না করে হলেও সেই গরু ছাগলগুলোকে তারা কিছুটা উঁচু জায়গায় সরিয়ে এনেছেন। আর মুরগির খামারের অধিকাংশ মুরগি অনেক জায়গায় আমাদেরকে অনেকেও বলেছেন, তাদের দুর্ভাগ্যের কথা জানিয়েছেন যে মুরগির বাচ্চাগুলো বা মুরগির খামার যেগুলো ছিল অধিকাংশ মুরগি মারা গেছে। এভাবে করে আসলে ফসল ফলাদি এবং যেই খামারগুলো সেগুলোর প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বলছেন যে হয়তো একসময় বন্যার পানি সরে যাবে, কিন্তু এই যে ধাক্কাটা খেয়েছেন তারা, এটি সামাল দিতে তাদের প্রচণ্ড কষ্ট হবে। সেক্ষেত্রে তারা আর্থিক সহায়তা বা আর্থিক প্রণোদনার কথাও বলেছেন, যে তারা আর্থিক প্রণোদনাও চান। দেখতে পাচ্ছেন আমরা একজনকে দেখছি যিনি এই ঘরের বাসিন্দা। তিনি বাইরে কোনোখানে গিয়েছিলেন কিছুটা ত্রাণ পাওয়ার আশায়, কিন্তু তিনি বলছেন যে ত্রাণও আসলে তিনি পাননি। যে এই কিছু কিছু জায়গায় ত্রাণ দেয়, সকলেই সেই ত্রাণগুলো পায়, বাট ওনারা বলছেন যে ওনারা এই ত্রাণ পাননি। যে সকলের প্রত্যেকটি ঘরে ঘরে যেন ত্রাণ পৌঁছানো যায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারি বেসরকারি সকল সংস্থার কাছেই তারা আহ্বান জানিয়েছেন। এখানে এই যে বিষয়টি বলছিলাম যে গত 3 দিন ধরেই বন্যার পানি বাড়ছে। কারণ হচ্ছে আমরা আমাদের অন্যান্য সহকর্মীদের থেকে শুনেছি, যারা যেমন ফেনীতে আমাদের যে সহকর্মী আছেন তিনি বলছেন যে ফেনীর পানি কিছুটা কমেছে, আর ফেনীর যে পানি কমেছে সে পানি কিন্তু নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকেই আসছে। তো এই যেই বিষয়টি আমাদের সহকর্মী কিছু আগে বলেছিলেন যে ফেনীর পানি কমেছে, সেটি এখন লক্ষ্মীপুরের দিকে আসছে, এমনটি এখানকার মানুষ বলছে। তো ফেনীতে আসলে কি পরিমাণ বন্যার পানি কমছে বা বন্যার পানি কমার পরে সেখানকার ক্ষয়ক্ষতির চিত্র কি, সেটি বুঝতে আমরা এখন সরাসরি চলে যেতে চাই ফেনীতে। সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা রয়েছি ফেনী থেকে যে ছাগলনাইয়া যে উপজেলাটি রয়েছে সেই উপজেলাটিতে যাওয়ার জন্য যে একমাত্র সড়কটি রয়েছে, যে সড়কটিতে গত কয়েকদিন আগেও যখন পানি উঠছিল তখন মাথার উপরে পানি ছিল, আর সেটি হাঁটুর নিচে বা হাঁটু পর্যন্ত আছে। তার মানে বলা যায় বন্যার কিছুটা উন্নতি হয়েছে, যদিও আঞ্চলিক অন্যান্য যে উপজেলাগুলোর সাথে সড়ক যোগাযোগে এখন যোগাযোগ চলা সম্ভব হচ্ছে, কিন্তু বাড়িঘর থেকে কিন্তু পানি নামেনি, যার কারণে দুর্ভোগ কমেনি। বরঞ্চ মানুষ যারা বন্যার যে ক্ষতিগ্রস্ত ক্ষতবিক্ষত অবস্থা তারা বাড়িঘরে
ফিরে দেখছে যে তাদের যে ক্ষতবিক্ষত চিহ্ন ক্ষতি হয়েছে। কৃষি জমিতে কোনো এক শতক জায়গাও কোথাও জায়গা নেই যেখানে কোনো কৃষিপণ্য রয়েছে, সবই ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো জেলার যত খামারে ছিল, মুরগি খামার, মাছের ঘের, গরুর খামার বা খামারিরা যারা ছিল তারা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গতকাল বন্যার পর থেকে বা আজও দেখেছি অনেক খামারের মুরগি মরে ভেসে আছে, মানে যেগুলো পানিতে ভাসছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষ গতকালকেও লাশ ভেসে উঠেছে। ঠিক তেমনি কিন্তু ফেনীর যে ব্যবসায়িক যে জোনটা রয়েছে, বিশেষ করে তাকিয়া রোড এবং ইসলামপুর রোড, যেখানে সকল ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করে, পুরো ফেনী জেলা নয় আর পার্শ্ববর্তী জেলাগুলোর উপজেলাও যেখান থেকে পণ্য সামগ্রী নিয়ে তাদের প্রয়োজন মিটায়, সেই সড়কটি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে শত শত ব্যবসায়ীদের যত ভোগ্যপণ্য ছিল বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল, চাল ডাল তেল চিনি আটা ময়দা থেকে শুরু করে সকল কিছু ভিজে গিয়ে তাদের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে তারা অনেকটা নিঃস্ব হওয়ার পথে। এবং ফেনীর যারা উৎপাদক রয়েছে বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলো, সেখানে কিন্তু পানি উঠে ক্ষতিগ্রস্ত হয়ে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চরম একটি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে। সেই ব্যবসায়িক আসলে কত কোটি টাকা, কতশো কোটি টাকা, সেটি কিন্তু আসলে এখনও পরিমাপ করা সম্ভব হয়নি। তবে অনেক ব্যবসায়ীরা যেটা বলছে, তারা অনেকটা পথে বসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এই অবস্থা তাদের ব্যাংক ঋণ থেকে শুরু করে আগামীর দিনটা চোখে মুখে দেখছে অন্ধকার। আমরা চলে যাব কুমিল্লার ব্যবসায়িক পরিস্থিতি বা বন্যার পরিস্থিতি জানতে, রয়েছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ। কুমিল্লার যে গোমতী নদীর বাঁধ, সেই বাঁধ ভাঙনের পর থেকে আমরা দেখেছি যে বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, বিশেষ করে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বেশ কিছু ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তার পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু বুড়বুড়িয়া যে বাঁধটি, সেখান থেকে কিন্তু এখনো পানি বের হচ্ছে, অর্থাৎ প্লাবিত হচ্ছে। এবং সেই পানির কারণে আমরা জানতে পেরেছি দেবিদ্বার যে উপজেলা রয়েছে, সেখানে 3টি ইউনিয়ন কিন্তু মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। বিশেষ করে যে ফতেহাবাদ ইউনিয়ন রয়েছে, সেখানকার 18টি গ্রাম একেবারে প্লাবিত হয়ে গিয়েছে, পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং 3টি ইউনিয়নের প্রায় 50টি গ্রাম ইতিমধ্যে পানির নিচে তলিয়ে রয়েছে। এবং সেখানে যদি বলতে চাই, প্রায় 60,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা কথা বলেছিলাম নাঙ্গলকোটে যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন তার যে নাঙ্গলকোটে যে 18টি ইউনিয়ন রয়েছে, সেখানে প্রায় 3 শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে রয়েছে। এবং সেখানে প্রায় 15-2 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং এই গোমতী নদীর পানি কিন্তু একের পর এক গ্রাম প্লাবিত করে যাচ্ছে। এতে করে বিশেষ করে যে কি ফসলের জমি এবং বিশেষ করে যে গবাদি পশুর ফার্ম এবং যে মুরগির ফার্ম এবং মাছের যে ফিশারিজ, এগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বিশেষ করে যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল, সেই ক্ষেত্রে যে কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে, এর মধ্যে 14টি উপজেলা যারা ফসলি জমিতে তারা ধান চাষ করে বা ফসল রোপণ করে তারা জীবিকা নির্বাহ করেছে। ফসলের জমি প্রায় 4,000 হেক্টর ফসলের জমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমার যে 4-5টা রয়েছে, আমি যদি দেখাতে চাই, দেখে মনে হবে যে কোনো দুই পাশে বড় খাল রয়েছে, কিন্তু এগুলো খাল নয়, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফসলের জমি এবং সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং এই অবস্থা যদি আরো কিছুদিন থাকে, তাহলে আরো বেশ কিছু গ্রাম প্লাবিত হবে বলে আমরা জানতে পেরেছি। এবং মাছের প্রজেক্ট যেগুলো রয়েছে, লক্ষ লক্ষ টাকার মাছের প্রজেক্ট অর্থাৎ ফিশারি কিন্তু ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়ে মাছ চলে গেছে বলে যারা ব্যবসায়ীরা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার বন্যার পরিস্থিতি। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা থেকে, তার আগে ফেনী এবং লক্ষ্মীপুর থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে টিএসসি আছেন রিপোর্টার ফারজানা আক্তার এবং 16 শহর রেল স্টেশনে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি ফারজানার কাছে। দুর্গত এলাকার মানুষদের সহায়তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ গ্রহণ কর্মসূচি, সেটি চলছে এবং আমরা সকাল থেকে দেখেছি এখানে শিক্ষার্থীরা এসে তারা ত্রাণ গ্রহণ করছেন। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু কিছুক্ষণ আগেই একটি ট্রাক ভর্তি শুকনো খাবার এসেছে। শিক্ষার্থীরা নিজ দায়িত্বে সেই খাবারগুলো তারা নামাচ্ছেন এবং সেগুলো নিয়ে তারা গোছাচ্ছেন। এবং আমরা কিন্তু দেখেছি যে এই যে টিএসসি সহ আরও 2টি যে স্থান রয়েছে, ঢাকা ইউনিভার্সিটির জিমনেশিয়াম এবং যে খেলার মাঠ,
মাঠ, সেখানেও কিন্তু আমরা দেখেছি ত্রাণ এসেছে এবং এখানে যে ত্রাণগুলো সংগ্রহ করা হয়েছে আমরা দেখেছি এর মধ্যে আছে শুকনো খাবার, গুড়, চিনি, শিশু খাদ্য, অর্থাৎ জরুরি অবস্থায় যে মানুষের যে খাদ্যগুলো প্রয়োজন রয়েছে সেই খাদ্যগুলো আমরা এখানে দেখেছি। বিশুদ্ধ পানিও আছে এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যেমনটি বলেছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণের পোশাক এসেছে এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে গত কয়েকদিনের মতো এখানে যে ক্যাশ টাকা সেই টাকাও কিন্তু দিয়ে যাচ্ছে এবং এখানে আমরা দেখেছি বিভিন্ন কোম্পানি থেকে এসে তারা ত্রাণ দিচ্ছেন, ব্যক্তিগতভাবে মানুষ আসছেন, বিভিন্ন শিক্ষার্থীরা আসছেন। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছি একটি স্কুল থেকে কয়েকজন শিক্ষার্থী তাদের জমানো টাকা নিয়ে এসেছেন, তারা ওষুধপত্র নিয়ে এসেছেন। অর্থাৎ যে যেভাবে পারছেন দেশের আমরা সব স্তরের মানুষ কিন্তু এখানে ত্রাণ পাঠাচ্ছেন বন্যা দুর্গত এলাকার মানুষদের সহায়তার জন্য এবং সবাই কিন্তু বলছে যে আসলে যে বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছে প্রত্যেকটি জায়গায় যাতে এই ত্রাণগুলো পৌঁছে যায়। এবং আমরা দেখেছি সকাল থেকে এই ত্রাণ গ্রহণ কর্মসূচি চলছে এবং তারা শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে সারাদিনই আসলে তারা কাজ করছে এবং এখানে তারা যেই ত্রাণগুলো এসেছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ত্রাণগুলো সংগ্রহ করছেন, গোছাচ্ছে এবং গুছিয়ে তারা কিন্তু এই ত্রাণগুলো যেখানে বন্যা দুর্গত এলাকা রয়েছে নির্দিষ্ট এলাকায় কিন্তু তারা পৌঁছে দিবে। এবং এখানে আমরা দেখছি যে টিএসসির যে বিভিন্ন জায়গা রয়েছে, টিএসসির বিভিন্ন হলরুমগুলো রয়েছে, হলরুমগুলো কিন্তু আসলে ত্রাণের ভর্তি, কিন্তু আরও ত্রাণ গ্রহণ করা হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে তারা ত্রাণ দিচ্ছেন এবং অনেকে শিক্ষার্থীদের সহায়তাও করছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে যে পোশাক রয়েছে, খাবার রয়েছে, বিশুদ্ধ খাবার পানি সেগুলো তারা আলাদা করছেন, আলাদা আলাদা করে গুছিয়ে তারা আসলে সেগুলো বন্যা দুর্গত এলাকার মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং তারা যেমনটি দাবি করছেন যে সবার গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলতে চাচ্ছেন যে এই ত্রাণগুলো যাতে আসলে যারা বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন তারা যাতে প্রতিটি জায়গায় পৌঁছে দেয় যাদের দরকার। তো এই ছিল টিএসসি থেকে আমার কাছে সব শেষ। ঢাকা টিএসসির মতো চট্টগ্রামেও কিন্তু কেন্দ্রীয়ভাবে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে কিন্তু চট্টগ্রামে 16 রেল স্টেশন রয়েছে, সেখানে গণত্রাণ কর্মসূচি চলছে। আজকে 7 দিন ধরে কিন্তু এই গণত্রাণ কর্মসূচি শুরু করেছে। এখানে যারা বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল অর্থাৎ যেখান থেকে নিয়ন্ত্রণ হতো তাই এখন সেই নিয়ন্ত্রণ বা কন্ট্রোল রুম করা হয়েছে এই 16 রেল স্টেশনকে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সর্বস্তরের মানুষ আসছেন, এখানে তা যেভাবে পারছেন সবাই কিন্তু নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু আসছেন এবং সবার আবেগ সবার ভালোবাসা কিন্তু এক জায়গায় এসে আসলে মিলিত হয়েছে। দেশের দুঃসময়ে মানুষ যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ট্রাক বা ভ্যানে করে কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রী অর্থাৎ যে শুকনো খাবার সহ পানি সহ যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তারা নিয়ে আসছেন। এই বাংলাদেশে আসলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বলছেন না তারা এই বাংলাদেশে চেয়েছেন, তবে এই যে এখানে যে কি হচ্ছে সেটি তারা বলছেন যে আসলে বিভিন্নভাবে বিভক্ত না করে খণ্ড খণ্ড গ্রুপে না করে সবাই যদি একসাথে এখানে চট্টগ্রামে 16 এসে যদি সবাই একসাথে যদি ত্রাণ সামগ্রীকে পাঠানো যায় তাহলে তাদের জন্য খুবই ভালো হয়, সেই বিষয়টি কিন্তু সমন্বয়করা বলছেন। তো এখানে তারা পালা করে বিভিন্ন সময়ে কিন্তু এখানে নারী পুরুষের একসাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনসিসির একটি দলও কিন্তু সার্বক্ষণিক এখানে কাজ করে থাকেন বিভিন্ন পালা করে। তারা কিন্তু সবারই একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে নতুন বাংলাদেশ করা, নতুন বাংলাদেশের যে আবেগ সব জায়গায় সবার আবেগ সবাই ভালোবাসা যে এক জায়গায় মিলিত হয়েছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই ত্রাণ কর্মসূচি। কারণ দীর্ঘ 7 দিন ধরে যে ত্রাণ কর্মসূচি চলছে সেটি অতটুকু কমেনি এবং সারা রাত ব্যাপী কিন্তু ওরা এখানে একটি গ্রুপ কিন্তু এখানে রাতে থাকে, তারা বা সকাল থেকে সেই ত্রাণ সংগ্রহ চলে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম 16 থেকে কেন্দ্রীয়ভাবে যে ত্রাণ কর্মসূচি সংগ্রহ চলছে তার সর্বশেষ তথ্য। গণত্রাণ সংগ্রহের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বছরে গড়ে 64,000 কোটি টাকা করে গত 16 বছরে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকা। দেশে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। দেশ থেকে বিদেশে হাজার কোটি টাকা যাওয়ার তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লুকাচ্ছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। অর্থনীতিবিদরা বলছেন অর্থ পাচার দেশের মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মার্জিয়া মুমুর রিপোর্ট। 16 বছরে দেশ থেকে পাচার হয়েছে 11 লক্ষ কোটি টাকা। গড়ে বছরে পাচার হচ্ছে 64,000 কোটি টাকা, অথচ
অর্থ পাচারের ঘটনায় করা মামলাগুলোর ৯৫%ই নিষ্পত্তি হয়নি। আর পাচারকারী পালিয়ে যাওয়ার পর টনক নড়ছে দুদকের। এমন অবস্থায় প্রশ্ন জেগেছে, তবে কি শস্যের ভেতরেই ভূত? গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী আমদানি রফতানির সঙ্গে পাল্লা দিয়েই বাংলাদেশ থেকে বিদেশে বেড়েছে অর্থ পাচার। ২০০৯ থেকে ১৫ সাল নাগাদ পাচারকারীরা দেশ থেকে ৫,৩৯২ কোটি টাকা ও ২০১৬ সাল থেকে ২০ সাল নাগাদ ৩,২০,০০০ কোটি টাকা বিদেশে পাচার করে। এইসব টাকা পাঠানো হয় যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া সহ 10টি দেশে। দুর্নীতি দমন কমিশন বলছে এসব টাকা পাচার হয়েছে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। গড়ে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে। বাংলাদেশের যতগুলো এক্সিস্টিং ব্যাংক আছে তার 2/3 ব্যাংকই সন্দেহজনক লেনদেনের এলিগেশন আছে। দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়ার জন্য অর্থ পাচারই এনাফ, আর কিছু লাগে না। সেখানে যদি অর্থ পাচার রোধ করা না যায়, ঠেকানো না যায়, সরকারের কাঠামোগুলো যদি অর্থ পাচার রোধ করতে না পারে, তাহলে এই কাঠামো থেকে লাভ কি? অর্থ পাচারের এই মহোৎসবকে অশনি সংকেত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারকারীরা দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে ফেলছে। অনেক বড় বড় ব্যক্তি বা গোষ্ঠী আছে যারা এই কাজগুলো করে থাকে এবং তার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অর্থ পাচারের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়ে ২০২২ সালে হাইকোর্টের একটি বেঞ্চ পাচারকারীদের গুলি করে শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এসালম গ্রুপের 4টি সহ সমস্যায় আক্রান্ত 5টি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা ১২০০ কোটি টাকার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এসালম গ্রুপের মালিকানাধীন 4টি ব্যাংকে আটকা পড়েছে ৯২৭ কোটি টাকা। সেই সঙ্গে এসালমের অধীনে থাকা 8টি ব্যাংকের পে অর্ডার শিপিং এজেন্টগুলো গ্রহণ না করায় দেশের আমদানি রফতানি বাণিজ্যে নতুন করে জটিলতার সৃষ্টি হয়েছে। সাক্ষত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এসালম গ্রুপের মালিকানায় থাকা 4টি ব্যাংকের 21টি শাখায় ৯২৭ কোটি টাকার স্থায়ী আমানত রেখে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বারবার চিঠি দিয়েও ফেরত পাওয়া যাচ্ছে না বিপুল এই টাকা। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের 11টি শাখায় 411 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের 4টি শাখায় 212 কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 4টি শাখায় 190 কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের 2টি শাখায় 115 কোটি টাকা আটকা পড়েছে। দীর্ঘদিন ধরেই বন্দর কর্তৃপক্ষ এসব ব্যাংকে রাখা স্থায়ী আমানতের লভ্যাংশ বঞ্চিত হচ্ছিল। সে সাথে সাবেক ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার কাছে বন্দরের পাওনা রয়েছে 180 কোটি টাকা। এই অবস্থায় স্থায়ী আমানতের টাকা ফেরত দিতে ব্যাংকগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করে বন্দরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাংকগুলা আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি আমানত ফেরত দেওয়ার জন্য। সেগুলোর মধ্যে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এই কয়েকটা ব্যাংকের সাথে আমরা আজকে মিটিং করেছি এবং তাদেরকে আমাদের আমানতটা দ্রুত ফেরত দেওয়ার জন্য তাগাদা দিয়েছি। এদিকে এসালম গ্রুপের সমস্যা আক্রান্ত ব্যাংকগুলো নিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিপিং এজেন্টদের পাশাপাশি ফ্রেট ফরওয়ার্ডরা এই গ্রুপের 8টি ব্যাংকের প্রে অর্ডার গ্রহণ করছে না। এমনকি 21টি বেসরকারি অফডকও অলিখিতভাবে এসব ব্যাংকের প্রে অর্ডার বয়কট করছে। ফলে আমদানি পণ্যের এলসি খোলা কিংবা পণ্য ছাড় করার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে দীর্ঘসূত্রিতার। পুরাতন প্রে অর্ডার ফেরত দিয়ে নতুন প্রে অর্ডারের জন্য ব্যাংক থেকে ব্যাংকে ঘুরছে ব্যবসায়ীদের পাশাপাশি সিএনএফ এজেন্টরা। অনেক সিএনএফ এজেন্টের একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তিনি ওইখান থেকে পে অর্ডার করে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আবার ওইটা ওনারা ব্যাক করে দিচ্ছেন, ফিরে এসে আবার এটা ব্যাংকে জমা দিয়ে আরেকটা ব্যাংকে ক্যাশ টাকা নিয়ে গিয়ে পে অর্ডার করতে হচ্ছে। এই করতে করতে 1 দিন 2 দিন বিলম্ব হচ্ছে। এমনিতেই পোর্ট কনজেস্টেড হয়ে আছে, ওনাদের এই কার্যক্রমটি আরও বিলম্ব করছে এই পণ্য
খালাস এবং পরিবহনে। 5টা বা 6টা যে ব্যাংক আছে ওই ব্যাংকের পে অর্ডারগুলো ডিপোরা নিতে চাইছে না, যেহেতু এই পে অর্ডারগুলো নগদায়ন হচ্ছে না। সুতরাং এরকম একটা ইন্টারনাল হয়তো সার্কুলার ডিপোগুলো নিজেদের আর্থিক সতর্কতা থেকেই জারি করেছে। যেটিতে পণ্যবাহী জাহাজ ভেড়ানো, পণ্য ওঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে 1 থেকে 1.5 হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে। পরবর্তীতে এই টাকা বন্দর এবং শ্রমিকদের স্বার্থে খরচ করা হয়। তবে ব্যাংকগুলো আগামী ডিসেম্বরের মধ্যে স্থায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার মৌখিক অঙ্গীকার করলো। এর দ্রুত সমাধান চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন খাত থেকে রাজস্ব হিসেবে পাওয়া অন্তত 6,000 কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে জমা রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এর মধ্যেই 1200 কোটি টাকা আটকে আছে সমস্যাক্রান্ত 5টি ব্যাংকে। এইসব টাকা মূলত বন্দর সেফটি মানি হিসেবে ব্যবহার করছিল, কিন্তু জামানতের বিশাল অংশ ব্যাংকে আটকে থাকায় নানামুখী জটিলতার মুখে পড়তে হবে এমনটি সংখ্যা বন্দর কর্মকর্তাদের। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বন্ধের পথে রাজশাহী নগরীর 5টি ফ্লাইওভারের নির্মাণ কাজ। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প এলাকায় চুরি আর লুটপাটের ঘটনায় তারা রয়েছেন নিরাপত্তাহীনতায়। সড়কে অসমাপ্ত নির্মাণ, খানাখন্দ, বড় বড় গর্তের কারণে চলাচলে বিঘ্ন হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। একেবারেই শুনশান পড়ে আছে নির্মাণাধীন ফ্লাইওভার, বন্ধ কর্মযজ্ঞ। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনকো লিমিটেড। এতে রাজশাহী নগরীর হরগ্রাম নতুন পাড়ায় ফ্লাইওভার নির্মাণ কাজ স্থবির। ভরা বর্ষায় চরম ভোগান্তিতে নগরবাসী। সাইডে যাওয়া আসায় যে বৃষ্টির জন্য কাদা পানি গাড়ি নিয়ে যাওয়া খুবই অসুবিধা হচ্ছে। আমরা যারা দোকানপাট যারা চালাচ্ছি তাদের সবার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 500 কোটি টাকা ব্যয়ে রেলগেট, বিলশিমলা, বন্ধগেট, বহরমপুর এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের চিত্রও একই। মজিদছঞ্চ কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প এলাকায় নেই নির্মাণের হাকডাক। অনুপস্থিত শ্রমিক, সড়কে ইস্পাত, রডের মতো নির্মাণ সামগ্রী থাকলেও সরিয়ে নেওয়া হয়েছে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ভারী মেশিনপত্র। সংশ্লিষ্টদের ভাষ্য, 5 আগস্টের পর থেকে নির্মাণ সামগ্রীর লুটপাট ও চুরি হওয়ায় আপাতত কাজ বন্ধ। রাত্রেও চুরি হচ্ছে, দিনেও চুরি হচ্ছে, মালামাল চুরি হচ্ছে। এখন ওদেরকে কিছু বলতে গেলে আমাদের উপরে তারা স্টেপ করে। রাত্রে অ্যাটাক দিচ্ছে, চোরেরা আবার হামলা দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে আগুন ধরাচ্ছে। এই ভয়তে আমরা কাজ অফ রাখছিলাম। স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থ ব্যয়ের এই প্রকল্প ছিল একেবারেই অপ্রয়োজনীয়। মানুষের ভোগান্তি হয়েছে, এই যে আমাদের যাতায়াতের অসুবিধা হয়েছে, কোনো গাড়ি ঢুকতে পারছে না, মোটরসাইকেল ঢুকতে পারছে না, মানুষের আসা যাওয়া কত অসুবিধা হচ্ছে। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, প্রকল্পের প্রয়োজনীয়তা, দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। আমরা যাচাই করে দেখব প্রকল্পগুলো যেগুলো সচল আছে, যদি জনস্বার্থে হয় সেগুলো আমরা সবই সচল রাখবো, কারণ টাকা আছে আমার, এইটুকু কাজ করার জন্য যা দরকার সেটা আমরা করব। আর এই কারণে যতগুলো যদি হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে কোনোটার মধ্যে, আমরা যাচাই করে দেব। যেমন এখানে 5 টাকা খরচ করার কথা সেখানে 50 টাকা খরচ করেছে, সেগুলো কেউ ছাড় পাবে না। রাজশাহী নগরীতে নির্মাণ শেষ হওয়া 2টি সহ মোট 7টি ফ্লাইওভারের জন্য সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 821 কোটি টাকা। নগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়নে গত সরকারের বরাদ্দ ছিল 3000 কোটি টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সরকার পতনের পর আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ রেখে চলে গেছেন ভারতীয় ঠিকাদার ও প্রকৌশলী সহ শ্রমিক কর্মচারীরা। 4 লেন প্রকল্পের নির্মাণ কাজ বন্ধে বেড়েছে জনভোগান্তি। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি যে মহাসড়কটিতে দাঁড়িয়েছি সেটি আশুগঞ্জ থেকে আখাউড়া 4 লেন বিশিষ্ট একটি মহাসড়ক। সেটি নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে। আপনাকে জানিয়ে রাখি, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকনস এই কাজটি 2018 সালে শুরু করে, কিন্তু মাঝখানে 2 বছর করোনার কারণে এই মহাসড়কটির কাজ থমকে যায়। পরবর্তী সময়ে কাজ শুরু হলেও বিভিন্ন সংকটের কারণে কাজটি আসলে গতি ফিরে পায়নি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা ছিল, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকনসের 360 জন কর্মকর্তা
কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু নিজ দেশে ফিরে যায়, যার কারণে এই মহাসড়কের নির্মাণ কাজ একেবারেই বন্ধ হয়ে যায়। বর্তমানে এই মহাসড়কের কাজটি থমকে আছে, যার কারণে এখানে এই মহাসড়কটি দিয়ে প্রতিদিন গড়ে 22,000 যানবাহন চলাচল করে, যার কারণে কিন্তু জনভোগান্তি অনেকাংশে বেড়েছে। আমি কথা বলেছিলাম ঠিকাদারের প্রতিষ্ঠানের সাথে এবং বাংলাদেশের যারা আছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সাথে, তারা বলছেন যে আসলে এই প্রকল্পের ভবিষ্যৎ কি তারা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না, যেহেতু ভারতীয় ঠিকাদারের সবাই এখান থেকে চলে গেছে। এখান থেকে চলে যাওয়ার কারণে কিন্তু এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তারা জানিয়েছেন 5,891 কোটি টাকা ব্যয়ে 51 কিলোমিটার এই মহাসড়কের কাজ শুরু হয় 2018 সালে। সেটি প্রায় 5 বছরের উপর গড়িয়ে গেল, সেটি কিন্তু শেষ হয়নি। এই প্রকল্পের সাথে যারা জড়িত তারা বলছেন যে প্রকল্পে কোটি কোটি টাকার মালামাল ফেলে কিন্তু ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানে চলে গেছে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত এই প্রকল্পের সাথে যে যুক্ত যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু চুরি হচ্ছে, তারা সেটি চুরিও ঠেকাতে পারছেন না। আর পক্ষান্তরে এক লাইন অর্থাৎ 4 লাইন মহাসড়কের মধ্যে মাত্র একটি লেন চালু হয়েছে, সেটিও বিভিন্ন জায়গাতে কিন্তু খানাখন্দে ভরপুর এবং সব জায়গাতে কিন্তু পুরোপুরিভাবে সেটি এক লেনও সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি, যার কারণে এই মহাসড়কটির এখন জনভোগান্তির একটি গুরুত্বপূর্ণ দ্বার হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন যে 51 কিলোমিটার এই মহাসড়ক যদি দ্রুত মেরামত করা না হয় জনভোগান্তি যেমন বাড়বে, প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়বে এবং এই সড়কটিতে কিন্তু প্রতিনিয়তই কিন্তু যানজট লেগে থাকে এবং থমকে থাকে, যার কারণে এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যে আশুগঞ্জ 4 লেন মহাসড়কের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। সরকার পতনের পর অপরাধীদের পালানো ঠেকাতে সব স্থল বন্দরে জারি করা হয় সতর্কতা। এরপর বেনাপোল বন্দর দিয়ে পালানোর চেষ্টা করছেন অপরাধীরা। এতে অসাধু কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতার অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাতে বেনাপোল সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতের রাজনৈতিক আশ্রয়ে চলে যায়। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত রাজনৈতিক নেতাকর্মী, সরকারি চাকরিজীবী এবং প্রশাসনের অনেক কর্মকর্তা, এদের নামে কিন্তু মামলা দেওয়া হয় এবং এই মামলা দায়েরের পর থেকে কিন্তু ভারতে পালানোর কিন্তু হিড়িক পড়েছে। আমরা লক্ষ্য করেছি যাতে ভারতে পালাতে না পারে এর জন্য কিন্তু সরকার ভারতে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এবং নিষেধাজ্ঞা জারির পরপরই কিন্তু সীমান্তরক্ষী বর্ডার গার্ড বিজিবি আমরা দেখতে পেয়েছি বেনাপোল হচ্ছে, তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে এবং তাদের এই নিরাপত্তা ব্যবস্থার কারণে গত 1 সপ্তাহে কিন্তু 3 জন এই সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে কিন্তু আটক হয়েছে। এই 3 জনের মধ্যে একজন হচ্ছে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম নওশাদ পল্লব, অপরজন হচ্ছে নবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সচিব হালদার এবং ছুটি না নিয়ে অনিয়ম করে ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্য শাওন ঘোষকে আটক করা হয়। তবে বর্ডার গার্ড বিজিবি সদস্য কিন্তু তাদের কড়া নজরদারি থাকলেও আমরা দেখতে পেয়েছি চেকপোস্ট, ইমিগ্রেশনের যে কাস্টমস আছে, কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাযোগে কিন্তু এ ধরনের যারা অনিয়ম অথবা দুর্নীতিবাজের সাথে জড়িত তারা কিন্তু ভালো করে পালানোর সুযোগ পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। গত 23শে আগস্ট যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পল্লব তিনি যখন ভারতে যান তিনি কিন্তু বৈধ পথ দিয়ে না গিয়ে কিন্তু কাস্টমস ইমিগ্রেশনের যে একটি বন্ধ গেট আছে সেই বন্ধ গেটের দিয়ে কিন্তু ইমিগ্রেশনের ভবনে প্রবেশ করেন এবং তাকে ইমিগ্রেশন ভবনে প্রবেশের সহযোগিতা করেন হচ্ছে কাস্টমসের সুপার শিবলি নোমান এবং কাবুল নওয়ার সুপার। তাদের সহযোগিতায় কিন্তু তারা এই বন্ধ থাকা গেট দিয়ে ছাত্রলীগের সেক্রেটারি সহ 5 জন ইমিগ্রেশনের ভবনে প্রবেশ করে। তবে বিজিবি সদস্যদের হস্তক্ষেপের মুখে কিন্তু নাম, ঠিকানা এবং তথ্য যাচাইয়ের সময় কিন্তু সে আটক হয় এবং তাকে আটকের পর কিন্তু পুলিশের সোপর্দ করা হয়েছে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে ইমিগ্রেশন কাস্টম ভবনে কিন্তু এখনো বহিরাগতরা বিভিন্ন পরিচয়ে তারা যাতায়াত করছেন এবং এই যাতায়াতের সুযোগে কিন্তু এ ধরনের যারা অনিয়ম করে যারা ভারতে পালাচ্ছেন তারা পালানোর সুযোগ পাচ্ছেন। যশোর 49 ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক আমাকে জানিয়েছেন যে যাতে কোনোভাবে বেনাপোল সীমান্ত এবং ইমিগ্রেশন হয়ে তারা অবৈধভাবে তারা কেউ যেন ভারতে না যেতে পারে তার জন্য তারা সর্বোচ্চ নিরাপত্তা জারি করেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দর থেকে।
এখন থেকে আর নির্বাহী আদেশে নয়, গণশুনানির ভিত্তিতে নির্ধারিত হবে গ্যাস বিদ্যুতের দাম। মঙ্গলবার সন্ধ্যায় জারি করা হয় এ সংক্রান্ত অধ্যাদেশ। রাষ্ট্রপতির জারি করা এই অধ্যাদেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইনের ৩৪ ক ধারা বিলুপ্ত করা হয়, যার ফলে এখন থেকে আর নির্বাহী আদেশে গ্যাস বিদ্যুতের দাম সমন্বয় করতে পারবে না সরকার। আগের মতোই গণশুনানির ভিত্তিতে দাম ঠিক করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ আমলে বিশেষ পরিস্থিতিতে নির্বাহী আদেশে সরকারকে গ্যাস বিদ্যুতের দাম সমন্বয়ের ক্ষমতা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর আগে এককভাবে এই এখতিয়ার ছিল বিইআরসির। মঙ্গলবার জারি করা অধ্যাদেশের ফলে এখন থেকে গণশুনানির ভিত্তিতে গ্যাস বিদ্যুতের দাম নির্ধারণের একক ক্ষমতা আবারও ফিরে পেল বিইআরসি। সিন্ডিকেট করে ডিমের দাম বৃদ্ধি ঠেকাতে মধ্যরাতে পাইকারি দোকান ও আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে এই অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় ডিমের মূল্য তালিকা ও বিক্রির রিসিটে অতিরিক্ত দাম উল্লেখ করায় একটি আড়তকে ১০,০০০ টাকা এবং পাইকারি ক্রেতাকে ১০,০০০ টাকা জরিমানা করে অধিদপ্তর। পরে ভোক্তা অধিকার জানায় পরস্পরের যোগসাজশে কম মূল্যে কিনে বেশি দামে বিক্রির জন্য ভুয়া রিসিট তৈরি করা হয়, আর এভাবে সিন্ডিকেট করে খোলা বাজারে বাড়তি দামে বিক্রি করা হয় ডিম। কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে, কারণ মূল্য তালিকা লেখা আছে যেটি, তার চেয়ে আমরা যেটি দেখলাম যে ক্যাশ মেমোতে বেশি দাম লেখা হয়েছে, এরকমভাবে ক্রয় করেছেন এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতি এখানে ছিল, উভয়ের সম্মতিতেই, অর্থাৎ এই যে দামটা বেশি লিখে নিল এই খুচরা বিক্রেতা, উনি যখন তার দোকানে কোনো তদারকি টিম যাবে, তদারকি টিমকে ওনারা দেখাতে পারবেন যে দেখেন আমি বেশি দামে ক্রয় করেছি, এই জন্য বেশি দামে বিক্রি করছি। বন্যার্তদের পাশে দাঁড়াতে পরিবেশক, প্লাজা ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক বিশেষ সভায় এই দিক নির্দেশনা দেন তিনি। সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশ থেকে ওয়ালটন প্লাজার সহস্রাধিক বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলাররা অংশ নেন। নির্দেশনা অনুযায়ী মানুষের পাশে মানুষের জন্য স্লোগানে বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড বেকম্যানস বিস্কিটস। মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার ক্যাম্পেইন নিয়ে বেকম্যানস ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ আশেপাশের অঞ্চলগুলোতে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। বেকম্যানসের এই উদ্যোগ সফল করতে সবার আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করে কোম্পানিটি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আবারও দেশে শান্তি ফিরে আসবে, এমনটাই আশা প্রতিষ্ঠানটির। দেশের বাইরের খবর। এবার বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া। আগের চেয়ে কম বিদেশি শিক্ষার্থী নেবে দেশটি। 2025 সালে সর্বোচ্চ 2,70,000 বিদেশি শিক্ষার্থী নেবে বলে জানায় আন্তনি আলবানিজ প্রশাসন। এদিকে অভিবাসীদের কারণে বেকারত্ব ও আবাসন সংকট দেখা দেয় অস্থায়ী বিদেশি কর্মীদের ভিসা দেয়া কমিয়ে দেবে কানাডা। অভিবাসীদের কারণে বেকারত্ব ও আবাসন সংকট দেখা দেয়ায় অস্থায়ী বিদেশি কর্মীদের ভিসা দেয়া কমাবে কানাডা। সম্প্রতি এক বিবৃতিতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, করোনার পর থেকে শ্রমিক সংকটে পড়ে কানাডা, তবে বর্তমানে দেশটির নাগরিকদের ব্যবসা বাণিজ্য এবং নিজেদের অর্থনীতির উন্নতি করতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। The first steps we're taking today of reducing the number of low-paid temporary foreign workers that can come work in this country is part of the response. Over the next 90 days, we'll be looking at the higher wage streams of temporary workers, and we'll be looking at unemployment rates and opportunities to make further adjustments. এদিকে বিদেশি অভিবাসী কমাতে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে অস্ট্রেলিয়া। আগের চেয়ে কম বিদেশি শিক্ষার্থী নেবে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার এ বিষয়ে এক ঘোষণা দেয় সংশ্লিষ্টরা। জানায় 2025 সালে সর্বোচ্চ 2,70,000 বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া।
এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়, চাপ কমাতে আগেই অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গেল জুলাইয়ের প্রথম দিকে বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়িয়ে দ্বিগুণের বেশি করা হয়। আগে যেখানে ভিসা ফি ছিল $473, এখন তা বেড়ে হয়েছে $1068। এ বিষয়ে অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লিয়ার বলেন, করোনার আগের সময়ের চেয়ে 10% বেশি বিদেশি শিক্ষার্থী এখন তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে কমবে বিদেশি শিক্ষার্থীদের চাপ। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু জায়গায় বন্যার অবনতি, ভেসে গেছে মাছের ঘের, মাঠের ফসল, অসহায় কৃষক ও মৎস্যজীবী। 16 বছরে বিদেশে পাচার 11 লাখ কোটি টাকা। প্রতি 3 ব্যাংকের 2টিতেই মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ। ধরাছোঁয়ার বাইরে অনেকে, বলছেন অর্থনীতিবিদ। এবং এসালমের 4 ব্যাংকে আমানত রাখা 927 কোটি টাকা নিয়ে অনিশ্চয়তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পে অর্ডার শিপিং এজেন্ট না নেয় আমদানি রফতানিতে জটিলতা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।